নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব 4 রাত্রি 5 দিনের বারাণসী ভ্রমণের খুঁটিনাটি। বন্ধুরা, বারাণসী যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস। সন্ধ্যেবেলা ছেড়ে সকালে পৌঁছে যায়। এছাড়াও অন্যান্য ট্রেন রয়েছে, যেমন কুম্ভ এক্সপ্রেস, দুনি এক্সপ্রেস। তবে এই বিভূতি এক্সপ্রেসের সময়টাই সবচেয়ে ভালো। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন বারাণসী এলে এই বিভূতি এক্সপ্রেস করেই হাওড়া থেকে বারাণসী পৌঁছাতে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন গঙ্গা পেরিয়ে চলেছে বারাণসী জংশনের উদ্দেশ্যে। আমরা রয়েছি বিভূতি এক্সপ্রেসে। বারাণসীর আগের স্টেশন কাশী। কাশী পেরোতেই আমাদের সকলে তোড়জোড় শুরু হয়ে যায় বারাণসী জংশনে নামার জন্য। এরপর ট্রেনটা চলে আসে বারাণসী জংশনে। স্টেশনের গায়ে নানা রকম চিত্র আঁকা চোখে পড়ে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে যায়। আর তারপর আমরা এগিয়ে চলি অটো টোটো ধরার উদ্দেশ্যে। এই স্টেশনের বাইরের দিকটা এদিক থেকেই অটো বা টোটো ধরে আমাদের যেতে হবে গদুলিয়া মোড়ের দিকে। বারাণসী হলো হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। তাই সারা বছরই এখানে বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা টানে মানুষ ভিড় করে। এরপর আমরা 200 টাকা ভাড়া দিয়ে একটা অটো করে চলে আসি পিডিআর মল। ভালো করে দেখে নিন, এটাই পিডিআর মল। এরপর আমাদের পায়ে হেঁটে পৌঁছতে হয় গদুলিয়া মোড়ে, কারণ ভেতরে আর কোনো রকম অটো আসার অনুমতি নেই। গদুলিয়া মোড়ের কাছেই রয়েছে হোটেল সম্মান। এই হোটেল সম্মানেই আমরা আমাদের রুম বুক করি। আগে থেকে আমাদের বুকিং ছিল না, আমরা এখানে পৌঁছেই স্পট বুকিং করি। চলুন হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। এই হোটেলে সবচেয়ে যেটা অসুবিধা আমাদের মনে হচ্ছে, এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। এই আমাদের রুমের কাছে চলে এসেছি। এই 306, 7, 8 এই 3টি রুম আমাদের। চলুন রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। রুম খুবই সুন্দর, ডবল বেড। এখানে বোর্ড দেখা যাচ্ছে, একটা আলমারি, 2টো বেড, পাশে একটা টেবিল, এদিকে আয়না, এখানে টিভি। বাথরুমটা দেখে নিন, গিজার রয়েছে, ফ্যান, এসি সবই রয়েছে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির ভাড়া আমাদের পড়ে 2000 টাকা। এর নিচ দিয়েই রাস্তা চলে গিয়েছে বাবা বিশ্বনাথ গলি এবং দশাশ্বমেধ ঘাটের দিকে। আমরা খানিকটা রেস্ট নিয়ে বারান্দায় এসে দাঁড়াই। এই বিশ্বনাথ গলি, এদিক দিয়ে এগোলেই পড়বে দশাশ্বমেধ ঘাট বোর্ডিং হাউস, সত্যজিৎ রায়ের বহুল প্রচলিত, যেখানে জয় বাবা ফেলুদাদের শুটিং হয়েছিল। আমরা সন্ধেবেলায় চলে আসি গঙ্গা আরতি দেখতে। এটা রাত্রিকালীন ঘাট।
পরদিন সকালটা আমাদের শুরু হয় খিচুড়ি বাবার আশ্রমে খিচুড়ি খেয়ে। দেখুন কিভাবে খিচুড়ি তৈরি হচ্ছে। আর তারপর আমরা চলে যাই একটা নৌকা ভাড়া করে বিভিন্ন ঘাটগুলি পরিদর্শন করতে। নৌকা ভাড়া এখানে আপনারা দরদাম করে নেবেন। এখানে 3000 টাকা, 4000 টাকা, যে যা পারে বলে। যাই হোক, আমরা 6 জনের জন্য 1800 টাকায় সমস্ত ঘাটগুলি ঘুরিয়ে দেখাবে বলে স্থির হয়। তবে কোনো ঘাটেই আপনাদের নামতে দেবে না। একটা ঘাটে ওঠা এবং শেষ যেখানে হবে কোনো একটা ঘাটে আপনাদের ছেড়ে দেবে। যাই হোক, আমরা এক এক করে সমস্ত ঘাটগুলি ঘুরতে থাকি। খুব সুন্দর, বারাণসীর এটাই আসল সৌন্দর্য, এই ঘাটগুলো। বন্ধুরা, আপনারা পারলে ঘাটের দিকে একবার সকালে পরিদর্শন করবেন, আবার সন্ধেবেলায়। যদিও আমাদের সময়ের অভাবে সন্ধেবেলায় নৌকায় করে আর ঘাটগুলি ঘোরা সম্ভব হয়নি, আমরা সকালের দিকেই ঘাটগুলি দর্শন করি। এখানে দশাশ্বমেধ ঘাট, কেদার ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, বিভিন্ন ঘাটগুলি রয়েছে। আর অন্যদিকে মণিকর্ণিকা ঘাট, লতিকা ঘাট, সমস্ত ঘাটগুলি রয়েছে। বিভিন্ন ঘাটগুলি আপনারা দেখতে পারেন। আপনারা শেয়ারেও এই ঘাটগুলি নৌকায় করে ঘুরতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু 2 থেকে 300 টাকা ভাড়া হতে পারে। এরপর দুপুরে আমরা চলে যাই অন্নপূর্ণা মন্দিরে মায়ের প্রসাদ খেতে। এই অন্নপূর্ণা মন্দিরে খাওয়ার ঘরে যাওয়ার লাইন, এটাই খাওয়ার ঘর। আর বাইরে এরকম ভেজ খাবারের অনেক দোকানও রয়েছে, আপনারা চাইলে মন্দিরের গেটের বাইরে থেকেও খেতে পারেন। সন্ধ্যের সময় আমরা চলে যাই বাবা বিশ্বনাথকে স্পর্শ দর্শন করতে। বন্ধুরা, স্পর্শ দর্শনের জন্য এই 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই সবচেয়ে ভালো হবে। কুঞ্জু সাহুর যে দোকান আছে সেই দোকানের সামনে দিয়ে যে রাস্তা মন্দিরের দিকে চলে গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্পর্শ দর্শন ও পুজো দিতে যাওয়ার সময়সূচিটা এখানে দোকানদাররাও কেউই ভালো করে বলতে পারেনি। একমাত্র মন্দিরের ভেতরে যেসব সিকিউরিটি গার্ডেরা আছে ওনারাই ঠিকঠাক বলেন। যাই হোক, আমরা 6টা থেকে 7টা এই সময়ের মধ্যে স্পর্শ দর্শন করি। এরপর আর ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই। যাই হোক, বাবাকে স্পর্শ দর্শন করে কুঞ্জু সাহুর দোকান থেকে আমরা মিষ্টি কিনে হোটেলে ফিরে আসি। কুঞ্জু সাহুর মিষ্টির দোকানটা দেখুন, নানা রকম মিষ্টি রয়েছে। পরদিন সকালে আমাদের শুরু হয় সাইট সিইং। প্রথমেই আমরা মণি মন্দির দেখে নিই। এই মণি মন্দিরে বেশ কিছু শিবলিঙ্গ রয়েছে। খুবই সুন্দর এই মণি মন্দিরটি। চলুন ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। এই একটি বড় শিবলিঙ্গ রয়েছে, এছাড়াও রয়েছে আরো ছোট ছোট অনেক শিবলিঙ্গ। পারদ শিবলিঙ্গ এখানে রয়েছে। এরপর চলে যাই আমরা দুর্গা মন্দিরে। দুর্গা কুণ্ডের কাছে এই দুর্গা মন্দির। মোটামুটি সব মন্দিরগুলি 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ খোলে। এরপর চলে যাই আমরা তুলসী মানস মন্দিরে। এখানে তুলসী মানস মন্দিরে গায়ে এইরকম লেখা রয়েছে। আর খুব সুন্দর এই তুলসী মানস মন্দিরটি। আপনারা সাইট সিইংয়ে এলে এই তুলসী মানস মন্দিরে অবশ্যই ঘুরবেন। দেখুন তুলসী মানস মন্দিরে লক্ষ্মীনারায়ণ মূর্তি, আরো অনেক রকম মূর্তি রয়েছে, আপনারা দেখবেন। উপরে একটা রাসলীলার মডেল করা রয়েছে, আপনারা ওপরটাতেও যাবেন অবশ্যই। এখানে গেলেও আপনাদের ভালো লাগবে। এটা দেখছেন
তুলসীদাস মন্দির বা তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দির দেখেই আমরা চলে যাই সংকটমোচন মন্দিরে, যেখানে হনুমানজি রয়েছেন, বজরংবলী রয়েছেন। এখানে আর ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না। এরপর আমরা রওনা দিই নতুন বিশ্বনাথ মন্দির বা কাশী ইউনিভার্সিটি যেটি। এখানে 12টায় মন্দির বন্ধ হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি আমরা পা চালিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই দেখুন নতুন বিশ্বনাথ মন্দির, এটাই বারাণসী ইউনিভার্সিটি। এখানেও রয়েছে সুবিশাল শিবলিঙ্গ, রয়েছে পঞ্চলিঙ্গের একটি শিব, বজরংবলী রয়েছে, আরও অন্যান্য মূর্তি রয়েছে। দেখুন চারিদিকটা একবার, নতুন বিশ্বনাথ মন্দির এটি। এরপর আমরা রওনা দিই গঙ্গা পেরিয়ে রামনগর ফোর্টের উদ্দেশ্যে। এই রামনগর ফোর্ট এখানে 80 টাকা করে টিকিট কেটে আমাদের ভেতরে যেতে হয়, তবে ভেতরে ক্যামেরা এলাও নয়, তাই মিউজিয়ামে কি আছে আপনাদের দেখাতে পারলাম না। বলে দিচ্ছি, বিভিন্ন গাড়ি রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে, আগেকার দিনের রাজাদের সাজ পোশাকগুলি রয়েছে। এই টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় মিউজিয়ামটি দেখার জন্য। আপনারা দেখছেন রামনগর ফোর্ট। ফোর্টটি ভীষণই সুন্দর। এখানে কামান রাখা রয়েছে দুটি। এরপর শিবপ্রসাদের লস্যি খেয়ে আমরা রওনা দিই সারনাথের উদ্দেশ্যে। এই রামনগর ফোর্টের বাইরে এই শিবপ্রসাদের লস্যি কিন্তু অবশ্যই খাবেন। এরপর আমরা চলে এলাম সারনাথে। এখানে রয়েছে 80 ফুট বুদ্ধদেবের মূর্তি। এই বারাণসীর সারনাথেই বুদ্ধদেব তার 5 জন শিষ্যের কাছে তার উপদেশ দান করেছিলেন, যে ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো বন্ধুরা চলুন আপনাদের এবার সারনাথটা ঘুরে দেখাই। এই দেখুন সেই বুদ্ধ মূর্তি, 80 ফুট, সামনে খুব সুন্দর সরোবর, চারদিকটা বেশ সাজানো। এখানে একটি অশোক স্তম্ভ রয়েছে, বুদ্ধদেবের একটি মূর্তি। এই যে এই স্থানেই বুদ্ধদেব তার 5 জন শিষ্যকে তার উপদেশ দান করেছিলেন। এরপর আমরা বেনারসি তাঁত দেখে চলে এলাম গদুলিয়া মোড়ে।
পরদিন সকালে উঠে আমরা প্রথমে গেলাম কাল ভৈরব বাবার মন্দিরে বাবা ভৈরবকে দর্শন করতে। এখানে পুদিনা পাতার মালা এবং তেল দিয়ে বাবার পুজো দেওয়া হয়। বাবাকে পুজো দেওয়ার পর আশেপাশে আরো কিছু মন্দির আছে, সেগুলি ঘুরে নিলাম। লাক্সার রোডে রামকৃষ্ণ আশ্রমটিও ঘুরে নিলাম, যদিও 12টা বেজে যাওয়ায় মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। দুপুরে ফিরে এখানে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যের দিকে একটু গঙ্গার ধারে গিয়ে খেয়ে এলাম বাবা মিষ্টান্ন ভাণ্ডারে রাবড়ি। পরদিন সকালে আমাদের ফেরার দিন, তাই মা গঙ্গাকে আরেকবার দর্শন করে বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে ফিরে চললাম।